প্রিয় দর্শক, থাম্বনেইলে লাল শার্ট পরিহিত যেই ছবিটি দেখছেন, যেই তরুণের আপনারা, যেই তরুণকে চারপাশ থেকে ঘিরে ধরেছে কিছু মানুষ নামের হায়েনা, তাকে আঘাত করছে কিরিচ, রামদা, চাপাতি দিয়ে একের পর এক কোপাচ্ছে যেই ছেলেটিকে, যে তরুণটিকে, যাকে লাল রঙের শার্ট পরিহিত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি দুঃখিত, এই তরুণ লাল রঙের শার্ট পরে নেই। এই তরুণের শার্টের রঙটি লাল ছিল না, তার শার্টের রঙটি ছিল সাদা বা অন্য কোনো লাইট কালার। লাল রং যে দেখছেন আপনারা, সেটি তার শরীরের রক্ত। তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছিল সেদিন 9 ডিসেম্বর 2012। 9 ডিসেম্বর 2012 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কতিপয় কর্মী, মানুষ নামের কতিপয় হায়ানা, কতিপয় জানোয়ার, কতিপয় পশু, সেই নিরীহ নিরস্ত্র বিশ্বজিৎকে সেদিন এইভাবে কোপাচ্ছিল আর কুপিয়ে তার সাদা শার্টকে রক্ত লাল করেছিল সেদিন তারা, সেই মানুষ নামের হায়নারা। আমি যখন এই কথাগুলো বলছি, আমি যখন এই ভিডিও রেকর্ড করছি, আমার হাতের মুঠি বজ্র হচ্ছে, আমার চোয়াল শক্ত হচ্ছে। এই মুহূর্তে আমার সামনে কেউ নেই যাকে আমি আঘাত করতে পারি, বাট তবুও আমি উত্তেজিত হয়ে উঠছি। আমি স্বাভাবিক থাকতে পারছি না, কারণ এই দৃশ্য সহ্য করবার মতো নয়। কোনো মানুষ এই দৃশ্য সহ্য করতে পারবে না। একজন সুস্থ সবল স্বাভাবিক তরুণকে এইভাবে কুপিয়ে সেদিন রক্তাক্ত করেছিল সেই মানুষ নামের পশুগুলো, এবং সেই বিশ্বজিৎকে তারা বাঁচতে দেয়নি। নির্মম মৃত্যু হয়েছিল সেদিন বিশ্বজিতের। সারা বাংলাদেশ কেঁদেছিল সেদিন বিশ্বজিতের জন্য। শোকগ্রস্ত হয়ে পড়েছিল সারা বাংলাদেশ। নির্মমভাবে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, কারণ ছাত্রলীগের সেই হায়নারা ভেবেছিল বিশ্বজিৎ বোধহয় ছাত্র দলের কেউ, বিরোধী দলের কোনো ছাত্র। কিন্তু বিশ্বজিৎ ছিলেন একজন নিছকই খেটে খাওয়া মানুষ, কোনো একটি দর্জির দোকানের সহকারী। এবং বিশ্বজিৎ বারবার আকুতি জানাচ্ছিলেন যে আমি ছাত্র না, আমি রাজনীতি করি না। তার কথা কেউ শুনেনি সেদিন। বিশ্বজিতের নির্মম মৃত্যু হয়েছিল। তো শুধু বিশ্বজিৎ না, আমরা যদি একই বছর 2012 আরেকটু পেছনে ফিরে যাই, 2012 9 জানুয়ারি সম্ভবত, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবায়ের আহমেদকে হত্যা করেছিল, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র জুবায়ের। আর জুবায়েরকে সেদিন হত্যা করেছিল ছাত্রলীগেরই পশুরা। ছাত্রলীগের অন্তর্দলীয় কোন্দলে গুলিবিদ্ধ হয়ে সেদিন জুবায়ের মৃত্যুবরণ করেন একই বছর। আর আরও একটি মৃত্যু সারা বাংলাদেশকে কাঁদিয়েছিল, সারা বাংলাদেশকে আলোড়িত করেছিল। শুধু সারা বাংলাদেশ না, সম্ভবত সারা বিশ্ব দেখেছিল, জেনেছিল সেই খবরটি। আবরার ফাহাদের কথা বলছি, বুয়েটের সেই মেধাবী ছাত্র আবরার ফাহাদ। আর আবরার ফাহাদ নিহত হয়েছিলেন 2012 সালে। হ্যাঁ, 7 অক্টোবর, 2019 সালে। 7 অক্টোবর 2019 সালে আবরার ফাহাদের মৃত্যুটি নাড়িয়ে দিয়েছিল আমাদের সবাইকে। নির্মম মৃত্যু, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আবরার ফাহাদ, বুয়েট স্টুডেন্ট, মেধাবী ছাত্র। আর তাকে হত্যা করেছিল ছাত্রলীগ নামদারি সেই হায়নারা, সেই গুন্ডারা, হাসিনার সেই পালতু কুকুরেরা। নির্মমভাবে তাকে হত্যা করেছিল সেদিন বুয়েটে। আর সেদিন বুয়েটের 30 জন শিক্ষক বিবৃতি দিয়েছিলেন এই হত্যাকাণ্ডের কারণে, যে আজ বুয়েট খুন হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই কথা। সেই শিক্ষকরা বলেছিলেন তারা নির্দলীয় ছিলেন, তারা কারো গোলাম ছিলেন না। শিক্ষক নামের অনেক গোলাম আছে আজকাল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে। বুয়েটেও গোলামরা ছিলেন, শিক্ষক নামের গোলামেরা, শিক্ষক নামের কৃতদাসেরা। তারা কোনোদিন প্রতিবাদ করেনি। সেখানে নিরীহ ছাত্ররা নির্যাতিত হচ্ছিল, দিনের পর দিন অত্যাচারিত হচ্ছিল ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা। কিন্তু কোনো শিক্ষক প্রতিবাদ করেননি, কোনো প্রক্টর প্রতিবাদ করেননি, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রতিবাদ করেননি। তারা জানতেন এগুলো হচ্ছে, কোনো প্রতিবাদ হয়নি সেদিন। আর সর্বশেষ সেই অত্যাচারগুলো মহিরুহ হয়ে উঠেছিল, এবং পরিণতিতে আবরার ফাহাদকে হারাতে হয় আমাদের। তো এটি ছাত্র রাজনীতির সেই একটি কালো রূপ, ছাত্র রাজনীতি। আর দেশ স্বাধীনের পর এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতির বলি হয়েছে 154 জন নিরীহ ছাত্র, 154 জন এই পর্যন্ত। আর এর মধ্যে সবচাইতে বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 54 বা 56 জন, আমি একটু দেখে বলছি। আর 2019-এর, আমি যখন আজ এই ভিডিও করবার জন্য ঘাটাঘাটি করছিলাম পেছনের রেকর্ড, পেছনের
স্টোরিজ বের করবার চেষ্টা করছিলাম। আমি একটি কলামে আমার হাত পড়ে, আর সেটি প্রথম আলোতে লিখেছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। তিনি একজন কবিও। তো তিনি একটি কলাম লিখেছেন প্রথম আলোতে 2019-এ আমাদের এই পঙ্কিল নোংরা ছাত্র রাজনীতি নিয়ে। সোহরাব হোসেনের কলামের কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক। তার কলামের হেডলাইন ছিল লাশ ও খুনি তৈরি করা ছাত্র রাজনীতি। আর হেডলাইনটি আমার এতটাই পছন্দ হয়েছিল, আমাকে আর ভাবতে হয়নি, আমি আমার হেডলাইনে সেটি ব্যবহার করেছি। আমার থাম্বনেইলে ব্যবহার করেছি সেই কলামের হেডলাইনটিকে, সোহরাব হোসেনের হেডলাইন, লাশ ও খুনি তৈরি করা ছাত্র রাজনীতি। আমার খুব খুব পছন্দ হয়েছে এই শিরোনামটি। আর তিনি 2019 সালে সেই কলামটি লিখেছিলেন প্রায় 6 বছর আগে। আর সেখানে ছিল 1974 থেকে 2019 পর্যন্ত লাশ ও খুনি তৈরি করা ছাত্র রাজনীতি, এই ছিল কলামের শিরোনাম। 1974 থেকে 2019 তিনি পেছন দিক থেকে শুরু করেছিলেন। আর কারণটি হলো প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে, বাংলাদেশে প্রথম এই ছাত্র রাজনীতি এবং খুনোখুনি শুরু হয় 1973 সনে। প্রথম 1973-এ যখন ডাকসু নির্বাচন হচ্ছিল, সেই ডাকসু নির্বাচনে সরকারপন্থী ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে জাসদ ছাত্রলীগের সঙ্গে ডাকসু নির্বাচনে। আর যখন ভোটাভুটি হয়, ছাত্রলীগ বুঝতে পারে সরকারপন্থী ছাত্রলীগ যে তাদের ভরাডুবি হবে, তখন তারা ব্যালট বাক্স ডাকাতি করে। আর তখন হানাহানি খুনোখুনি হয় ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে ছাত্রলীগের, জাসদ ছাত্রলীগের। সেই প্রথম শুরু হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মারামারি, হানাহানি, ছাত্র সংঘর্ষ 73-এ। পরবর্তীতে 1974-এ ঘটে আরো ভয়াবহ ঘটনা। 1974-এর 4 এপ্রিল রাতে, 1974-এর 4 এপ্রিল রাতে মহসিন হলে ঘটে গিয়েছিল সেই বিভৎস হত্যাকাণ্ড, 7 মার্ডার্স নামে খ্যাত সে হত্যাকাণ্ড। আর সেই হত্যাকাণ্ডটি কোনো প্রতিদ্বন্দ্বী ছাত্র গ্রুপের মধ্যে হয়নি, ছাত্রলীগেরই দুটো গ্রুপ এর সঙ্গে জড়িত ছিল 7 মার্ডার্সের সঙ্গে। যেদিন, সেই রাতে যেদিন তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, হত্যাকাণ্ডের শিকারেরা ছিলেন ফজলুল হক মনির সমর্থক, যুবলীগ নেতা ফজলুল হক মনির সমর্থক ছিলেন হত্যাকাণ্ডের ভিকটিমরা, শিকাররা। আর হত্যা করেছিলেন যারা, তারা ছিলেন যদ্দূর জানা যায় তোফায়েল আহমেদের অনুসারী। আর তোফায়েল আহমেদের নির্দেশে সে হত্যাকাণ্ড এক্সিকিউট করেছিলেন শফিউল আলম প্রধান। পরবর্তীতে জাগপা খ্যাত জাতীয় গণতান্ত্রিক পার্টি করেছিলেন তিনি, শফিউল আলম প্রধান। পরবর্তীতে এবং এই হত্যাকাণ্ডের পরদিন মিছিল বের হয়। ইন্টারেস্টিংলি, খুবই আইরনিক বিষয়টি, মিছিল বের হয়। সেই মিছিলে আবার নেতৃত্ব দিয়েছিলেন জাগপা প্রধান শফিউল আলম। তিনি বিচার চাইছিলেন সেই 7 মার্ডার্সে। তো যাই হোক, পরবর্তীতে শফিউল আলম প্রধান গ্রেপ্তার হন, অন্যান্য খুনিরাও গ্রেপ্তার হয় সেই 7 মার্ডার্সের, এবং রাজসাক্ষী হয়েছিলেন কিছু কিছু ছাত্র এবং খুনি। তারা স্বীকার করেছিলেন যে শফিউল আলম প্রধান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তিনি সেটি এক্সিকিউট করেছিলেন। এবং পরবর্তীতে শফিউল আলম প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এবং পরবর্তীতে কি হয়েছিল সেই ঘটনাটি এবং আরও কিছু ঘটনা আমরা জানবো। আমি আবার ফিরে যাচ্ছি সোহরাব হোসেনের কলামে, আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রিয় দর্শক। হত্যাকারীদের মধ্যে যারা রাজসাক্ষী হয়েছিলেন তাদের বর্ণনায় উঠে আসে খুনের ভয়ঙ্কর বিবরণ। আওয়ামী লীগ শাসনামলেই মহসিন হলের 7 হত্যার বিচার হয়। বিচারে প্রধানের যাবজ্জীবন শাস্তি হয়, শফিউল আলম প্রধানের কথা বলা হচ্ছে। কিন্তু জিয়াউর রহমান তাকে 1978 সালে মুক্তি দিয়ে আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে মাঠে নামান। এরপর ক্যাম্পাসে শুরু হয় ছাত্র দলের তাণ্ডব। মেধাবী ছাত্রদের জিয়া হিজবুল বাহারে নিয়ে গিয়ে কি তালিম দিয়েছিলেন জানি না, কিন্তু গোলাম ফারুক অভিসহ অনেক মেধাবী ছাত্রই সন্ত্রাসীতে পরিণত হন। ক্যাম্পাসে খুনোখুনির ঘটনা সব সরকারের আমলেই হয়েছে। 1987 সালে ছাত্র দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন বাবলু সহ আরও অনেকে। 2001 সালে খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ছাত্র দলের সন্ত্রাস ও হানাহানি এতটাই বেড়ে যায় যে সরকার নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। পিন্টু তখন দলের সাংসদ এবং ছাত্র দলের সভাপতি। 2010 সালের 2 ফেব্রুয়ারি আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে খুন হন আবু বকর নামের এক শিক্ষার্থী। তিনি ছিলেন এক দিন মজুরের সন্তান। এই ঘটনায় এফ রহমান হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইদুজ্জামান ফারুক সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় শাহবাগ থানার পুলিশ। কিন্তু মামলার রায়ে 2017 সালের 7 মে
ছাত্রলীগের সাবেক 10 নেতা কর্মীর প্রত্যেককে বেকসুর খালাস দেয়া হয়। ওই রায়ের পর প্রথম আলোয় লিখেছিলাম, আবু বকরকে কেউ খুন করেনি। আমার একটি বলিউড থ্রিলারের কথা মনে পড়ে গেল, ক্রাইম থ্রিলার নোবডি কিল জেসিকা। আবু বকরকে কেউ খুন করেনি। 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এসএম হলে শিবির কর্মীদের হাতে খুন হন ছাত্রলীগের কর্মী ফারুক। লাশ পড়ে থাকে ম্যানহোলের ভেতরে। একই কায়দায় লতিফ হলের ডাইনিং এর পাশের ড্রেনে পাওয়া যায় লিপু নামের ছাত্রলীগের আরেক কর্মীর লাশ। কোনোটির বিচার হয়নি। ফারুক হত্যায় পুলিশ অভিযোগপত্র দিলেও লিপু হত্যার তদন্তই শেষ হয়নি। সরকারের শিবির বিরোধী রাজনীতির নমুনা বটে। 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের নির্যাতনে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নিহত হন। তিনিও ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের কর্মী ছিলেন। 6 বছর পর হাইকোর্ট অভিযুক্ত 5 ছাত্রলীগের কর্মীকে মৃত্যুদণ্ড দিলেও সেই রায় কার্যকর হয়নি। আমরা যদি আরেকটু পেছনে তাকাই তাহলে দেখতে পাবো 1992 সালের 13 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় সন্ত্রাস বিরোধী মিছিল করছিলেন ছাত্র ইউনিয়ন নেতা মঈন হোসাইন ওরফে রাজু ও তার বন্ধুরা। সেই মিছিলে সন্ত্রাসীদের গুলিতে রাজু খুন হলেও পুলিশের অভিযোগপত্র জমা দিতে পারেনি। রাজুর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। সেই ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করেন, কিন্তু হত্যার বিচার হয়নি। গত 10 বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8টি খুনের ঘটনা ঘটে। 10 বছর বলছেন তিনি, কারণ তিনি সেই সময়টিকে, যেই টাইম ফ্রেমটি তিনি নিয়েছিলেন সেটি ছিল 2019 পর্যন্ত। তো সেই জন্য তিনি 10 বছর বলছেন সেভাবে। আওয়ামী লীগের আমলটি যখন থেকে শুরু হয়েছিল 19 পর্যন্ত কভার করেছেন, সেই জন্য 10 বছর বলা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো 2016 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা। লাশ উদ্ধারের 3 দিন পর 23 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের দেওয়া প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। আমি একটু স্কিপ করছি। বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদল ক্যাম্পাসে খুনোখুনি করে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্রলীগ একই কাজ করে। আসল রোগ ছাত্রলীগ বা ছাত্রদল নয়, আসল রোগ হলো ক্ষমতা, নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবা। আবরার ফাহাদ হত্যার বিচার হবে কিনা জানি না, সেই প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের একটি রায় প্রকাশিত হয়েছে, কিন্তু রায় কার্যকর হয়নি এখনো। 21 জন আসামি হয়েছিল সম্ভবত। ছাত্র রাজনীতির নামে এই অপরাজনীতি উচ্চশিক্ষালয়ে আসা শিক্ষার্থীকে শুধু লাশ করে না, খুনিও করে। আবরারের মা বাবা কখনো ভাবেননি তাদের সন্তান লাশ হয়ে ফিরে যাবে, কিন্তু তিনি লাশ হয়ে ফিরে গেলেন। একইভাবে যারা আবরারকে খুন করেছেন তাদের মা বাবা ও সন্তানকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছিলেন মানুষ হতে। তারা কখনো ভাবেননি তাদের সন্তান খুনি হবেন, তারা কখনো ভাবেননি, অথচ আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি তাদের শেষ পর্যন্ত খুনিতেই রূপান্তর করল। তো এই ছিল সোহরাব হাসানের কলামটি। আর আমি আসলে এই বিষয়ে আজকে ভিডিও করবার জন্য যেই বিশেষ কারণে উদ্বুদ্ধ হই সেটি অন্য একটি বিষয়। পত্রিকার একটি হেডলাইন আমাকে উদ্বুদ্ধ করেছিল, আজকেই সেই হেডলাইনটি আমি দেখি, আর সেই হেডলাইনটি প্রকাশিত হয়েছে আজকেরই প্রথম আলোতে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা, শাড়ি চুরি নিয়ে প্রক্টর কার্যালয়ের শিক্ষার্থীদের একাংশ, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের রুমে ছাত্ররা প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে শাড়ি এবং চুরি রেখে এসেছিলেন কিছু শিক্ষার্থী যারা অরাজনৈতিক, কোনো রাজনীতির ধার ধারেন না, সাধারণ শিক্ষার্থী যারা পড়াশোনা করতে চান, যারা কৃষকের সন্তান, সাধারণ মানুষের সন্তান। তারা প্রতিবাদ স্বরূপ সেই শাড়ি চুরি রেখে এসেছিলেন প্রক্টরের রুমে, কারণ তারা বলছিলেন যে প্রক্টর এবং প্রশাসনের যারা আছেন শিক্ষকরা, তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করবার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অফিসিয়ালি সেখানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবার কথা না, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কিন্তু রাজনীতি বন্ধ থাকবার কথা আছে, কিন্তু সেটি হচ্ছে না। সেখানে ছাত্রদল, ছাত্র শিবির নতুন করে রাজনীতি করবার পায়তারা করছে। বিশেষভাবে ছাত্র দলের কথা উঠে এসেছে, ডিটেইলে যেটি দেখেছি আমি।
তো তারা যখন এই প্রতীকী প্রতিবাদটি করেছেন, তখন আবার ছাত্রদল উচ্চকণ্ঠ হয়েছে। ইন্টারেস্টিংলি ছাত্রদল বলার চেষ্টা করছে এটি নারীদের প্রতি অবমাননা করা হয়েছে, নারীদের অবমাননা, কারণ নারীদের শাড়ি এবং চুড়ি সেখানে রেখে আসা হয়েছে প্রক্টরের রুমে। তো ছাত্রদলের খুব খারাপ লেগেছে, নারীদের জন্য তাদের কষ্ট জেগে উঠেছে। তা আমি স্ট্রংলি ডাউট করছি বিষয়টি মোটেই এরকম ছিল না। তারা সেখানে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করবার জন্য বাধাগ্রস্ত হয়েছেন, সেই জন্য তারা প্রতিবাদ করছেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ ছাত্রছাত্রী সেখানে ছাত্র রাজনীতি চান না, তারা লেখাপড়া করতে চান। এবং সিন্ডিকেটের সবাই রাজনীতি সেখানে নিষিদ্ধ হবার কথা, কিন্তু হচ্ছে না। এখন ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলছে। এবং ইন্টারেস্টিংলি এই বছরই সমকালে একটি নিউজ দেখেছি, হাসিনা পতনের 5 দিনের মাথায় দেশের 6টি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আইন করে আদেশ বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। এই বছরের জানুয়ারি মাসে আমরা এটি জানতে পেরেছি। আর সেই প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রুয়েট বা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিউটেক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নবী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 6টি প্রতিষ্ঠান অফিস আদেশ বলে সব রকমের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এবং অফিস আদেশে তারা উল্লেখ করেছে, বিশেষভাবে ঢাকা মেডিকেল কলেজ উল্লেখ করেছে, যদি কোনো ছাত্রকে ক্যাম্পাসে কিংবা হোস্টেলে হলগুলিতে যারা থাকছেন সেখানে যদি কোনো রকম রাজনীতি সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারা যদি কোনো ছাত্র রাজনীতিকে প্রশ্রয় দেন, কাউকে ডেকে আনেন, কাউকে পৃষ্ঠপোষকতা দেন, মিছিল করেন, কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িত হন, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসিনা পতনের 5 দিনের মধ্যে তারা এই অফিস আদেশ জারি করেছিল সেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং দেশের মানুষ, সিংহভাগ মানুষ চায় না ক্যাম্পাসে কোনো রাজনীতি। এক শ্রেণীর সুশীল এবং এক শ্রেণীর ধান্দাবাজ এটি বলবার চেষ্টা করবে এবং করছে যে ছাত্র রাজনীতি বন্ধ করবার দরকার নেই, রাজনীতির খারাপ দিকগুলো বন্ধ করতে হবে। কখনোই না। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস নেই যে ছাত্র রাজনীতি থেকে খারাপ জিনিসগুলো বাদ দেওয়া গেছে। ছাত্র রাজনীতিই বাদ দিতে হবে। অনেকে বলবেন ছাত্ররা অনেক আন্দোলন করেছে, 52 ভাষা আন্দোলন করেছে, 71 দেশ স্বাধীনে ভূমিকা রেখেছে, বিভিন্ন সময় 62-তে 69-এ, সব মানছি। তখন সিচুয়েশন এরকম ছিল, ছাত্ররা এগিয়ে এসেছে এবং সেই ছাত্ররা ছিল নির্দলীয়। এবং সাম্প্রতিককালে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছে ছাত্রদের, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ন্ত্রণের আন্দোলন, সবগুলো আন্দোলন করেছে দল নিরপেক্ষ ছাত্ররা। কোনো রাজনৈতিক দলের ব্যানারে তারা আন্দোলন করেনি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব শ্রেণীর ছাত্ররা যুক্ত হয়েছে, এখানে বিশেষ কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না। তাই সেই বয়ান চলবে না, সেই বয়ান ধান্দাবাজদের বয়ান, সেই বয়ান আমরা নেব না। ছাত্রদের একমাত্র কাজই হবে পড়াশোনা করা। আমরা আর কোনো আবরার ফাহাদ চাই না। আমরা কোনো বিশ্বজিৎকে এভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করুক সেটি আমরা দেখতে চাই না। একটি ছাত্র যাতে বাংলাদেশে এভাবে মৃত্যুবরণ না করে, এবং এটি বন্ধ হবে না ছাত্র রাজনীতি বন্ধ না হলে। তাই আজ যে প্রতিবাদ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শাড়ি চুড়ি দিয়ে, এই বার্তা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য হওয়া উচিত। প্রত্যেকটি শিক্ষকের এগিয়ে আসা উচিত, প্রতিটি সৎ শিক্ষক প্রশাসক, প্রতিটি প্রক্টর, প্রতিটি ভাইস চ্যান্সেলর এগিয়ে আসা উচিত ছাত্র রাজনীতি বন্ধ করবার জন্য। এবং সরকার যদি চায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো যদি চায়, তাইলে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গণভোটের আয়োজন করতে পারে, ছাত্র ভোটের আয়োজন করতে পারে। হ্যাঁ না থাকবে সেখানে, ছাত্র রাজনীতি চাই না, সহজেই বিষয়টির সমাধান হতে পারে। কোনো আইন কপচাবার দরকার নেই, কোনো ডায়ালগ দরকার নেই, কোনো ফিলোসফিক্যাল স্লোগানের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। সেখানে হ্যাঁ না ভোট হবে। ছাত্র রাজনীতি চাই না, একদিনে ফয়সালা হয়ে যাবে। বছর পর বছর এটি নিয়ে আলোচনা হচ্ছে, খুনের সংখ্যা বেরিয়ে চলেছে, মৃত্যুর মিছিল লম্বাই হচ্ছে। এটি হবার দরকার নেই, অচিরেই শুরু করা যায় বিষয়টি। ক্যাম্পাসকে আমরা চাই নিরাপদ ক্যাম্পাস। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানরা নিরাপদে পড়াশোনা করবে, তাদের জীবন বিপন্ন হবে না, তারা খুন হবেন না, তারা কেউ খুনি হবেন না। এই ক্যাম্পাস চাই আমরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।